ভারতের মতো বোলিং লাইনআপের দলের বিরুদ্ধে যদি আপনাকে ভালো করতে হয় তাহলে পাওয়ার প্লেতে, ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশকে একটু দাপট দেখাতে হবে। আমরা বলছিলাম যে মুস্তাফিজকে আমরা এক্স ফ্যাক্টর হিসেবে ধরতে পারি এবং আমরা একটা সবসময় দেখলাম যে ব্যাটিং অর্ডারটা ইন্ডিয়ার অনেক বেশি স্ট্রং এবং বাংলাদেশের বোলিংটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে ভেন্যুর কথাটাতে যদি চলে আসি, তো ভেন্যুতে সবসময় আমরা দেখেছি যে এই দুবাইয়ের স্টেডিয়ামে ইন্ডিয়া চেজ করে খেলতে সব থেকে বেশি ভালো ওরা ওদের স্কোর করেছে বা জিতেছে। তো সেক্ষেত্রে আমি তুষার ভাইয়ের কাছে জানতে চাইবো আজকের বিষয়টা আপনি কিভাবে দেখবেন? দেখুন, আপনি যেহেতু বললেন যে চেসকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে যে জিততে, ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টসটা ভাইটাল হলেও হতে পারে। টসটা যদি জিততে পারি তাহলে আমার কাছে মনে হয় যে না, ওদেরকে আগে ব্যাটিং নিয়ে পাঠানোই ভালো হবে। আর এই উইকেটটা একটু স্লো আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। ওদের যে বোলিং অ্যাটাকটা আছে লাইক বুমরা, তারপরে হচ্ছে কুলদীপ যাদব, তারপরে হচ্ছে হার্দিক পান্ডিয়া, চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, উইচ ইজ আমার কাছে মনে হয় একটু বেশি ভালো বলার। ওদের কোয়ালিটি অফ দা যদি মেইনটেইন করেন তাহলে পান্ডিয়ার দেখতে পাচ্ছি, কুলদীপ যাদবের আমরা স্ট্যাট দেখতে পাচ্ছি। ইকোনমিক যদি খেয়াল করেন তাহলে সবারই কম বেশি 6 এর ভিতরে 7 এর ভিতরে আছে। সো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে তাদেরকে ফেস করা। কারণ এই ধরনের কোয়ালিটি বলার কেন ওরা চ্যাম্পিয়ন টিম, আপনি যদি বলেন গত ম্যাচটা যদি দেখেন ইন্ডিয়া পাকিস্তান, পাকিস্তান একটা ভালো একটা স্কোর দাঁড় করিয়েছিল কিন্তু, বাট ওই ধরনের কোয়ালিটি বলার কিন্তু ওরা সচরাচর সবসময় ফেস করে। ডিফারেন্সটা এখানেই তৈরি করে। আর আমরা কিন্তু এই ধরনের কোয়ালিটি বলারকে ফেস করি কম। লাইক বুমরাকে আমরা বছরে একবার ফেস করি, হার্ডলি 2-3 বার ফেস করি। বরুণ চক্রবর্তীকে আমাদের ফেস করাই হয় না। কুলদীপ যাদবের কোয়ালিটির বলার আমাদের বাংলাদেশে নাই। Elko Cable, bringing power to life. এই জন্য একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য খেলতে। আদারওয়াইজ ওরা তো সব সময় এদেরকেই ফেস করে আসছে। নেটে বলেন, তারপর ওদের আইপিএলে বলেন, অন্যান্য ডোমেস্টিক ক্রিকেটে ওরা কিন্তু এই ধরনের কোয়ালিটি বলার ফেস করে। সো এই ক্ষেত্রে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। একটা বিষয় একটু তুষার মিলনের সাথে একটু যোগ করি, সেটা হলো যে আপনি যে বলছিলেন যে খুব ভ্যারাইটি বোলার রয়েছে ভারতের বিশেষ করে 3 স্পিনার যিনি রয়েছে, 3জন স্পিনার রয়েছে। এই 3জন স্পিনার কিন্তু আপনার অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী এবং আপনার কুলদীপ যাদব। একজন আপনার লেফট আর্ম আপনার চায়নাম্যান, একজন আপনার লেফট আর্ম স্পিনার, একজন আপনার অফ স্পিনার। মানে ভ্যারাইটি ওর মধ্যে আছে। আপনি অনেক বল কিন্তু তিনি টপ স্পিন করে থাকেন, আপনি স্ট্রেট দিয়ে থাকেন, প্রচুর ভ্যারিয়েশন আছে। তো এই যে এই তিন স্পিনারের 12 ওভার ফেস করাটা যে কোনো বোলার ব্যাটারের জন্য কিন্তু একটু কঠিন কাজ হয়ে থাকে। কারণটা হলো যে তারা জানবেন না যে আপনি কিভাবে বল করতে আসছেন। সো এটা তাদের জন্য একটা বেশ কঠিন একটা বিষয় হয়ে যাবে। সো বাংলাদেশ দলের আরেকজনের নামটা বললেন না, বুমরা, ওয়ান অফ দ্য বেস্ট বোলার। রাইট, তারা দুজন পেসার, তার তো কোনো সন্দেহ নেই। বুমরা এবং হার্দিক পান্ডিয়া, মানে ভারতীয় দলটা দেখবেন আপনি যে এত স্ট্রং হয়ে গিয়েছে যে বোলিং লাইনআপটা, যে তারা শুধুমাত্র আপনার এই দুজন পেসারকে নিয়ে খেলছে এবং এখানে তারা উইকেটের কার্যকারিতার জন্য কিন্তু 3জন স্পিনারকে নিয়ে খেলছে এবং তারা এক্সেলেন্ট কায়দায় পারফর্মটা করছেন। সো বাংলাদেশ দলের ব্যাটারদের জন্য সবচেয়ে কঠিন কাজটুকু হবে যে যেটি বললাম যে এই 3 স্পিনারের 12 ওভারটা সেটা কেমনভাবে বাংলাদেশ দলের ব্যাটাররা সামাল দিতে পারেন, সেটার উপর নির্ভর করবে যে আপনি কত স্কোর করতে পারছেন। এখানে ব্যাটিং সাইডটা নিয়েও কথা বলতে চাই, যেহেতু আমাদের বোলিং সাইডটা মোটামুটি অনেকেই বলছে যে ফিক্সড বা সেটেলড হয়ে গেছে, মানে কিছুটা আমরা হলেও আশা রাখতে পারি। সেক্ষেত্রে ব্যাটিং এর দিকে কেন আমরা আশা রাখতে পারি না? আপনার কাছ থেকে শুরু করব। বাংলাদেশের ব্যাটিং সাইডটা, বাংলাদেশের ব্যাটিং গত ম্যাচটা যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে বাংলাদেশের ব্যাটিংটা খুব খারাপ কোনো কিছু হয়নি। বিশেষ করে শুরুটা আমরা খুব ভালো করেছিলাম এবং আমি ধন্যবাদ দিব সাইফ হাসানকে। যেহেতু এর আগের ম্যাচে তিনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন তা কিন্তু না। আপনি 28 বলে 30 রান করেছিলেন এবং টি20তে একজন ওপেনারের কাছ থেকে এই ধরনের ব্যাটিংটা কখনোই কিন্তু আশা করা যায় না। 28 বল যখন একজন ওপেনার খেলে ফেলবেন, তার রান 30 কেন হবে? তার রান তো আপনার 60 হওয়া উচিত অথবা 50+ হওয়া উচিত, কিন্তু সেটা তিনি করতে পারেননি। সেই এক্সেলেশনটা তিনি করতে পারেননি বলে বেশ সমালোচিত হচ্ছিলেন। অনেক সমালোচনা নিয়ে তিনি কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমেছিলেন এবং সেই জবাবটা তিনি দিতে পেরেছেন। এই কারণে আমি তাকে ধন্যবাদটা জানাচ্ছি যে আপনি যখন আপনার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, বিপদে থাকবেন, সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কত সুন্দর করে নিজেকে তৈরি করেছেন এবং জবাবটা দিতে পারছেন। সেখানে তিনি এক্সেলেন্ট ব্যাটিং করেছিলেন। তো আজকের এই ম্যাচেও আমার কাছে মনে হচ্ছে যে ভারতের মতো বোলিং লাইনআপের দলের বিরুদ্ধে যদি আপনাকে ভালো করতে হয় তাহলে পাওয়ার প্লেতে, ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশকে একটু দাপট দেখাতে হবে। দাপট মিন্স আমি বলছি না যে আপনি 6 ওভারে 70 রান করে ফেলবেন কোনো উইকেট না হারিয়ে, কিন্তু 6 ওভারে যদি আপনি একটি উইকেট হারিয়ে অন্তত 50ও করতে পারেন তাহলে আমি মনে করব যে শুরুর ব্যাটেলটা বাংলাদেশ জিততে পারবে। আর এই ভারতের বিরুদ্ধে যদি আপনাকে জিততে হয় তাহলে
দেখবেন যে এই 20 ওভারে অনেক খণ্ড খণ্ড যুদ্ধ থাকবে। এই খণ্ড খণ্ড যুদ্ধ যদি আপনি জিততে পারেন তাহলে যে বড় যে ওয়ার রয়েছে সেই ওয়ারটা আপনি জিততে পারবেন। আদারওয়াইজ ভারতকে যদি আপনি সুযোগটা দেন তাহলে ভারত সেই সুযোগে আপনাকে একেবারে পিছনে ফেলে দিবে। এবং ভারতের একটা সবসময় লক্ষ্য দেখি যে ওরা খুবই বাংলাদেশ যখন বা অপোজিট টিম যখন খেলতে নামে তখন ওরা পাওয়ার প্লেতে এমন একটা এত বেশি তুখর থাকে ওরা, তখন ওরা চেষ্টা করে ওই পাওয়ার প্লেতে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে ওখানটাতেই চেস করে ফেলতে পুরো টিমকে।